বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের গল্প, কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, জোড়া খুনের রহস্য। বেডরুমের ভারী পর্দার ফাঁক দিয়ে এক ঝলক মিষ্টি রোদ এসে বিছানায় পড়েছিল। শাহানা আবার বরাবর একটু দেরিতে ওঠে। সকালের এই ঘুমটা ও এনজয় করে। আলোক অবশ্য শীত গ্রীষ্ম 12 মাসই ভোর 4:45টায় ওঠে। 15 মিনিটে রেডি হয়ে জগিং করতে চলে যায়। পুরো ক্যাম্পাসের 10টা চক্কর কেটে ও মাঠে নামে। কখনো ফ্রি হ্যান্ড, কখনো ব্যায়াম, আবার কখনো ফুটবল খেলে। 6:30টায় ঢোকে জিমে। আধ ঘন্টার মতো ওয়ার্কআউট করে। ওটা ওর বরাবরের রুটিন। সোয়া 7টায় ওর বেলের আওয়াজে শাহানার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে ওরা ব্যালকনিতে বসে। আলোক খবরের কাগজটা ভালো করে পড়ে। 8:30টার পর বাজার যায়। প্রতিদিন প্রায় একই নিয়মে দিনের শুরু হয় তাদের। ছোট কুশনটা চোখের উপর চেপে ধরে শাহানা পাশ ফেরে। এই সময়ের ঘুমটা বড্ড আরামে। প্রথম কয়েকদিন আলোক চেষ্টা করেছিল ওকেও সঙ্গী করার, কিন্তু শাহানা ঘুম ছেড়ে ওসব করতে রাজি নয়। তাই আলোক হাল ছেড়ে দিয়েছে। শাহানা অবশ্য নিয়ম করে বিকেলে জিম করে। ওদের সোসাইটির পুলে সাঁতারও কাটে গরমে। ঘুমের মধ্যেও শাহানার হঠাৎ মনে হলো কেমন একটা চাপা গুঞ্জন কানে শোনা যাচ্ছে। 5 তলায় এত সকালে এমন গুঞ্জন তো শোনা যায় না। খোলা জানালা দিয়ে একটা চিৎকার চেঁচামেচির রেস আসছে নিচ থেকে, বাড়ছে ধীরে ধীরে। একটা অস্বস্তি নিয়ে ও উঠে পড়ে বিছানা ছেড়ে। জানালা দিয়ে দেখে অনেকেই নিচে জড়ো হয়েছে। তাড়াতাড়ি বারান্দায় বেরিয়ে দেখে সবাই তাদের বিল্ডিং এর পেছনে ছুটছে। ওধারেও একটা ড্রাই ব্যালকনি আছে। শাহানা কিচেনের দরজা খুলে ওধারে যায়। আলোক খুব ব্যস্ত হয়ে ফোনে কথা বলছে। প্রচুর লোক জমে গেছে। উল্টো দিকের ফ্ল্যাটের দত্তদা, ঘোষবাবু সবাই নেমে গেছে। একটা জটলার ফাঁকে হঠাৎ 2টো কালো প্যান্ট পরা পা দেখতে পায় সে। একটা পুলিশের গাড়ি এসে দাঁড়াতেই ভিড় পাতলা হতে শুরু করলো। শাহানা তাড়াতাড়ি পোশাক বদলে নেমে আসে। পিছনে আস্তে আস্তেই শুনতে পায় 7 তলার তন্নি আত্মহত্যা করেছে। ছাদ থেকে লাফ দিয়েছে বলছে সবাই। তন্নি 7 তলায় ওর দিদার ফ্ল্যাটে থাকতো। শিলচরের মেয়ে, এয়ার হোস্টেসের চাকরি করত জেট এয়ারওয়েজে। খুব হাসি খুশি উচ্ছল ছিল। 6 মাস হবে এখানে আছে। শাহানা গিয়ে দেখে মেয়েটা কেমন একটা এঁকে বেঁকে পড়ে রয়েছে। মাথাটা থেঁতলে গেছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। আলোক পুলিশ অফিসারের বক্সিকে হাতে নেড়ে কি বুঝিয়ে বলছিল। শাহানা উপরে তাকায়। 10 তলার টাওয়ারের প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে
স্কাই ওয়াক দিয়ে জোড়ার কাজ চলছে। ওদের বিল্ডিং এর ছাদের দেওয়াল ভেঙে স্কাই ওয়াকের কাজ শেষ প্রায়। রেলিং এর কাজ হচ্ছিল। ছাদে এসব কাজ হচ্ছে বলে তালা দেওয়া থাকতো, কোনো বাচ্চা যাতে ছাদে চলে না যায় তার জন্য সতর্কতা রাখা আর কি। তবুও কেউ কেউ মর্নিং ওয়াক করতে বা কাপড় মেলতে ছাদে যেত। তন্নিও মর্নিং ওয়াক করতো ছাদে। আসলে বড় বড় ছাদগুলো গাছপালা ঘাস দিয়ে সাজানো, অনেকেই নিচে না গিয়ে ছাদে আসতো। মেয়েটা যেভাবে পড়ে রয়েছে সেটা দেখা শাহানার মনে প্রশ্ন জাগে, হত্যা নাকি আত্মহত্যা। কানে হেডফোন গোঁজা দেখে অনেক রকম সম্ভাবনাই মাথায় আসে। দু একজন তো ব্লু হোয়েলের কথাও আলোচনা করছিল, কিন্তু শাহানার অভিজ্ঞ চোখ ওর হাতে কোনো তিমির ট্যাটু দেখতে পায়নি। তাছাড়া মেয়েটা ভালো চাকরি করত, মিশুকে ছিল। ও ওইসব গেম খেলবে বলে মনে হয় না। আলোক আর অফিসার বক্সিদা একপাশে দাঁড়িয়ে আলোচনা করছিল কিছু। ফরেন্সিকের লোক এসে গেছে। শাহানা যা শুনল, আলোকের সাথে অনেকেই সকালে জগিং করছিল। একটা চিৎকার আর ধূপ করে কিছু পড়ার শব্দ শুনে কয়েকজন ছুটে এসেছিল এদিকে। তন্নির শরীরটা দুবার কেঁপে স্থির হয়ে যেতে দেখেছে তারা। হাতের মোবাইল ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। কানে হেডফোন তখনও লাগানো। ও বাড়িতে থাকলে ছাদেই জগিং করতো রোজ। হঠাৎ শাহানার খেয়াল হয় তন্নির দিদার রমলা মাসিকে কোথাও দেখা যাচ্ছে না। উনি তো ভোরেই ওঠেন। রমলা মাসিমা এমনিতে শক্ত সমর্থ, একাই থাকতেন ছোট একটা ফ্ল্যাট নিয়ে। কয়েক মাস ধরে নাতনি এসে রয়েছে এখানে। সাততলার বিনা বৌদি আর আবিরা দাঁড়িয়েছিল। ছতলার গুপ্তা ভাবি আর মিসেস যাদব হাত নেড়ে কত কি বলছে। ওদের সাথেই শাহানা উঠে এলো উপরে। ঘড়িতে 6:50। 7D ফ্ল্যাটের বেল বাজিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কেউ দরজা খুলল না, হালকা ঠেলে দেখা গেল ভেতর থেকে লক। বার দুই বেল বাজিয়ে ওরা কিছুক্ষণ অপেক্ষা করল। এবারেও কোনো কাজ হলো না। আবিরা বলল, মাসিমা 6টার মধ্যে উঠে যায় কিন্তু। আরো কয়েকবার দরজা ধাক্কিয়ে ওরা যখন চিন্তিত, বাধ্য হয়ে আলোককে ফোন করলো শাহানা। একটু পরে পুলিশ এসে দরজা ভাঙল। সবাই দেখল রমলা দেবী ডিভানের উপর চিত হয়ে পড়ে রয়েছেন। হাত দুটো কেমন অসহায়ের মতো ঝুলছে, পাটা মাটিতে, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। আলোক আর বক্সিদা ভালো করে দেখে বলল, বালিশ বা কুশন দিয়ে শ্বাসরোধ করে হত্যা। আবার নানা রকম গুঞ্জন উঠল। তবে কি তন্নি দিদাকে মেরে ছাদে গিয়ে আত্মহত্যা করলো, নাকি ওনাকে মেরে কেউ তন্নিকেও ঠেলে ফেলে দিল? ওনার একমাত্র মেয়ে জামাই অর্থাৎ তন্নির বাবা মাকে শিলচরে খবর দেওয়া হলো। ফ্ল্যাটের সবকিছু ভালো করে লক্ষ্য করছিল আলো। সেন্টার টেবিলে খবরের কাগজ আর দুধের প্যাকেট, ছোট্ট ঠাকুরের আসনের সামনে ফুলের প্যাকেট, অগোছালো বেডরুম, শুকনো কিচেন, ড্রয়িং রুমের মেঝেতে কিছু একটা পেয়ে আস্তে করে তুলে নিয়ে চট করে বাইরে চলে গেল আলো। শাহানা খেয়াল করছিল ওকে। সবকিছু দেখে পুলিশ
ফ্ল্যাটটা সিল করে ছাদে তালা দিয়ে চলে গেল আপাতত। 10:30টায় আলোক ঘরে এলো। সাহানা আজ ব্রেকফাস্ট বানায়নি। দুধ কর্নফ্লেক্স নিয়েই দুজনেই ডাইনিং টেবিলে মুখোমুখি বসেছিল। আলোক অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তোমার সাথে পরিচয় ছিল মেয়েটার? আলাপ ছিল, জিমেও দেখা হতো কখনো। আবিরার সাথে ভালো আলাপ। ওদের তো মুখোমুখি ফ্ল্যাট। কি কারণে দুজনকেই মরতে হলো এটাই ভাবাচ্ছে। এটা খুন বলছো? মাসিমাকে তো কেউ মেরেছে শিওর। এখন যদি মেয়েটা মেরে থাকে আর সেই দুঃখে নিজেও। কিন্তু আমি মানতে পারছি না, কেউ কানে হেডফোন গুঁজে লাফায় কি? এত সকালে কে ওকে ধাক্কা দিল? সাহানা চিন্তিত হয়ে প্রশ্ন করে। যে জানতো ও সকালে ছাদে যায় জগিং করতে। আলো একটু পরেই বেরিয়ে গেল। সাহানার আজ রান্নায় মন নেই। রাতের চিকেনটা গরম করে রাখলো, একটু ভাত আর ডাল করে দিল। পাঁপড় পুড়িয়ে নেবে খাবার সময়। 12:30টায় আবিরার ফ্ল্যাটে গেল। ওর সাথে তন্নির বন্ধুত্ব ছিল। আবিরার বর রোহিত বাড়ি ছিল। ও একটা বড় ফার্ম কোম্পানির রিজিওনাল ম্যানেজার। টুরে টুরে বাইরেই বেশি থাকে। গত পরশু নাকি ফিরেছে, আবার আজ বিকেলেই চলে যাওয়ার কথা। আবিরার সাথে রোহিত আলোচনায় যোগ দিল। আবিরার থেকেই সাহানা শুনল তন্নির একটা বয়ফ্রেন্ড ছিল, তবে আপাতত বিয়ের প্ল্যান ছিল না। ছেলেটা পাঞ্জাবি, সফটওয়্যারের ব্যবসা করে। আবিরার সাথে পরিচয় আছে। পুলিশকে ওর নম্বর দেবে কিনা আবিরা ভাবছিল। সাহানা এবং ওর বর যে একটা ইনভেস্টিগেশন ফার্ম চালায়, ওরা সেটা জানতো। তাই সাহানা চাইতেই নম্বরটা দিয়ে দিল। রোহিত বলল, দেখুন, ওই ছেলেকে নিয়ে দিদার সাথে কিছু হয়েছিল হয়তো। রাগের মাথায় দিদাকে মেরে তারপর। যা জানো না বলো না তো। ওর দিদা প্রিন্সকে পছন্দ করত। প্রিন্স আসতো, দিদার দেখাশোনাও করত। আর তন্নিকে ওর দিদা চোখে হারাতো। তন্নি এমন কাজ করতেই পারে না। আবিরা ঝাঁঝিয়ে ওঠে। এয়ার হোস্টেসদের এমন কত প্রিন্স থাকে জানো? ওরা যখন যে শহরে যায় বয়ফ্রেন্ড বানায়। হয়তো সেসব নিয়েই দিদার সাথে কিছু হয়েছিল। রোহিত আবার বলে, তন্নি অমন মেয়ে ছিল না। তুমি তো ওকে দেখেছো, কি করে এসব বলছো? আবিরা বলে, আমি প্রতিদিন ফ্লাইটে তন্নির মতো কত মেয়ে দেখি যারা। রোহিতের কথা শেষ হওয়ার আগেই আবিরা বলে, ও খুব ভদ্র ভালো মেয়ে ছিল। তুমি তো সেভাবে মেশোনি কখনো। সাহানা বলে, আবিরা, তোমার কি মনে হয়? আমি কিছুই বুঝতে পারছি না। আমার তো চেঁচামেচিতেই ঘুম ভাঙলো সকালে। রোহিত উঠে পড়েছিল, পেপার পড়ছিল। ওকে বললাম কিছু হয়েছে মনে হচ্ছে। তারপর নিচে নেমে দেখি কাল রাতেই মেয়েটা ফিরেছিল 3 দিন পর। আজ থেকেও রফ ছিল। 3 দিন আগে ব্যাঙ্গালোর থেকে আমায় ফোন করেছিল একবার। বাইরে গেলে দিদাকে না পেলে ও আমায় ফোন করতো অনেক সময়। ও টানা 2-3 দিন ডিউটি করতো বরাবর। কাল কখন ফিরেছিল? সাহানা প্রশ্ন করে। রাত 10:30 হবে। আমি রমলা মাসিমার সাথেই গল্প করছিলাম। ও ফিরতেই রোহিত আমাকে খেতে ডাকলো।
আমিও খেতে দিতে চলে এলাম। আমি কাল রাতে ওদের ঘরের ঝগড়ার আওয়াজ শুনেছি। ওধারের ব্যালকনিতে বসে সিগারেট ধরিয়েছিলাম। ওদের বেডরুমে ঝগড়া হচ্ছিল। পরিষ্কার শুনেছি, দুজনেই উত্তেজিত ছিল। রোহিত বলে, ওদের সাথে আরেকটু গল্প করে শাহানা 7B-তে যায়, বিনা বৌদি যদি কিছু খবর দেয়। কিন্তু ওনারা শাহানাদের প্রফেশন জানে বলেই হয়তো মুখে কুলুপ এঁটেছিল। 7A ফ্ল্যাটে থাকে একটা ছেলে, মেহুল দেবরায়। সকাল থেকে ওকে দুবার দেখলেও কথা বলার সুযোগ হয়নি। ছেলেটা IT ইঞ্জিনিয়ার। শাহানা কি মনে করে ওর বেলটাও বাজায়। দরজা খোলে মেহুল। শাহানাকে দেখে একটু অবাক হয়েছে। কাল সকাল থেকে যা হচ্ছে। তোমার পাশের ফ্ল্যাটে। শাহানাকে প্রশ্ন করার সুযোগ না দিয়ে ছেলেটা বলে, আমার যা বলার পুলিশকে বলেছি। আমার সাথে তেমন পরিচয় ছিল না ওনাদের। কোনো আওয়াজ বা ঝগড়া ওই ফ্ল্যাটে? আমি সারাক্ষণ বাড়ি থাকলে ল্যাপটপ নয় ফোন নিয়ে থাকি, তেমন কিছু কানে আসেনি, খেয়ালও করিনি। দরজার ফাঁক দিয়ে শাহানা দেখে নেয় একটা অগোছালো ড্রয়িং রুমের ছবি। নিচে নামার সময় গুপ্তা ভাবি ডেকেছিল। এই মহিলার একটু সন্দেহ বাতিক আছে। ওনার বক্তব্য মেয়েটার সুবিধার ছিল না। সন্তোষজনক কোনো খবর জোগাড় করতে না পেরে শাহানা মনমরা হয়ে ফ্ল্যাটে ফিরে আসে। বিকেলে তন্নির বাবা মা এসে পৌঁছায়। একতলার গেস্ট হাউসে উঠতে হয়েছে। ফ্ল্যাটে তো সিল। বক্সিদা আর আলোক ওনাদের সাথে কথাও বলেছেন। ওনারা ভীষণ অবাক। আগের দিন রাতে মেয়ে ফিরে ফোন করেছিল। রমলা দেবীও কথা বলেছিলেন। সব স্বাভাবিক এবং নর্মাল ছিল। পুলিশ কাউকে শহর ছাড়তে মানা করেছে। রোহিতবাবু, ঘোষদা আর 5 তলার ব্রজেনবাবু একটু গাঁইগুঁই করছিল। আগারওয়ালজি সেদিন সিঙ্গাপুর যাবেন ব্যবসার কাজে। যাদবদারও অফিস ট্যুর রয়েছে। কিন্তু বক্সি বলেছে বেশি অসুবিধা হলে ও থানায় তুলে নেবে সবাইকে। কড়া আর রকচটা বলে বক্সির বদনাম আছে। আসলে পুলিশ বিল্ডিংয়ের কাউকে সন্দেহ করছিল, কারণ সিকিউরিটির নজর এড়িয়ে বাইরের কেউ আসেনি। নিচে অনেকেই জগিং করছিল, তারাও কাউকে ঢুকতে দেখেনি। তবে দুধওয়ালা, পেপারওয়ালা, ফুল বিক্রেতা এরা ঢুকেছিল। তন্নি আর আবিরার ঘরে দুধের প্যাকেট দিয়েছিল ইকবাল। প্রভু পেপার দিয়ে গেছিল সবার ঘরে। কানাই আসে ফুল দিতে। এদের সবাইকে পুলিশ জেরা করেছিল। হয়তো এদের মধ্যে কেউ। সেদিন সন্ধ্যায় প্রিন্স, তন্নির বয়ফ্রেন্ড, এসেছিল। পুলিশ ওকেও জেরা করেছে। সেও ভীষণ অবাক। আগের রাতে ফোনে তন্নি নাকি মুভির টিকিট কেটে রাখতে বলেছিল। চায়না টাউন যাবে বলেছিল। আবার কি কথায় যেন বলেছিল ছেলেদের বেশি বিশ্বাস করতে নেই। বিয়ের পর ছেলেরা বদলে যায়। লাস্ট 2 দিন ধরেই এসব বলছিল। প্রিন্সের বক্তব্য, মুভির প্ল্যান করে কেউ আত্মহত্যা করে কি? ও ছিল প্রাণ প্রাচুর্যে ভরা উচ্ছল চঞ্চল একটা মেয়ে। ওকে মেরে ফেলার মোটিভটাই তো পাওয়া যাচ্ছে না। রমলা দেবী তেমন কোনো শত্রুও তো ছিল না। সবাই তাই চিন্তিত। কাজের ঠিকা মেয়েটাকে পুলিশ জেরা করেছিল। সে বেলা 8টায় কাজে আসে। আবিরার ঘরেও কাজ করে। শাহানাদের ঠিকা কাজটুকুও করে। ও তেমন কিছুই বলতে পারল না। তন্নির 2জন বন্ধু পাশেই আরেকটা ক্যাম্পাসে ফ্ল্যাট নিয়ে থাকতো। তারাও কিছু জানে না। তবে বলল ও ফিরে এসে কি একটা বলবে বলেছিল। ওর ফোনের লাস্ট কল আগের দিন রাতে প্রিন্সকে। হোয়াটসঅ্যাপে গল্প করেছে একটা গ্রুপে।
সে গ্রুপ চ্যাটেও লাস্ট 3 দিন আগেও লিখেছিল, ছেলেরা কি বিশ্বাসের দাম দেয়? একটা ছেলেকে কি জীবনের মতো বিশ্বাস করা যায়? ওর এক বন্ধু এর উত্তরে জানতে চেয়েছিল যে প্রিন্সের সাথে কিছু হয়েছে কিনা। ও উত্তরে লিখেছিল, প্রিন্স নয়, অন্য কারোর কথা হচ্ছে। গত 2 দিন এই বিষয়টা ওদের কথায় বারবার উঠে এসেছে। সকালে মিউজিক শুনতে শুনতে জগিং করতো ও, তাই ইয়ারফোন কানে ছিল, আর কারোর সাথে কোনো কথা হয়নি ওর। স্কাই ওয়াকের জন্য যে কাজ হচ্ছিল সেদিকে ও যেত না। বালি সিমেন্টের জায়গাটা মাখামাখি। কেন ও ওখানে গিয়ে লাফ দিল, নাকি কেউ ওকে ঠেলে দিল? এটাই হলো প্রথম প্রশ্ন। আলোক এমন কেস এর আগে পায়নি। কেউ কোনো ক্লু দিতে পারছে না। রমলা মাসিমার ঘরে বাইরের লোক ঢুকবে কি করে, এটাও প্রশ্ন। তন্নি তো ল্যাচ টেনে জগিংয়ে যেত, চাবি ওর পকেটেই ছিল। অন্য চাবিটা ঘরে পাওয়া গেছিল। কেয়ারটেকাররাও বলতে পারলো না কিছু। তন্নির কল লিস্ট ঘেঁটে একটা আননোন নাম্বার পাওয়া গেছিল, যেটা থেকে ওর ফোনে মিস কল আসতো। ও নাকি প্রিন্সকেও গত মাসে এটা বলেছিল। গত মাসে 4 বার আর এ মাসে 6 বার ফোন এসেছিল। তন্নির বান্ধবী অদিতিও নাকি জানতো এটা। ওরা ফোন করেছে, দেখেছে নম্বরটা সুইচ অফ। বক্সিও ট্রাই করে বন্ধ পেয়েছে, তবে টাওয়ার লোকেশন দেখাচ্ছে এই ক্যাম্পাসেই ছিল ফোনটা। এটাই ভাবাচ্ছে সবাইকে। পরদিন পোস্টমর্টম রিপোর্টে দেখা গেল রমলা মাসিমাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, আর তন্নি অত ওপর থেকে পড়ে মাথায় ও মেরুদণ্ডে আঘাত পেয়ে মারা গেছে। সময় প্রায় একই দেখাচ্ছে। তন্নি 5:30টায় ছাদে যেত এখানে থাকলে। এটা এখানে সবাই জানতো। এখন খুনি হয় আগে মাসিমাকে মেরে ছাদে গেছিল, নয় আগে ছাদে গিয়ে তন্নিকে ফেলে তারপর ঘরে গিয়ে মাসিমাকে মেরেছে। এখন প্রশ্ন, ঘরে কি বেল বাজিয়ে ঢুকেছিল? অত সকালে যদি বেলও বাজায়, মাসিমা চেনা লোক ছাড়া দরজা খুলত না। দরজা খুলেছিল মানে চেনা কেউ। মাসিমা ডিভানে বসেছিল। আগন্তুক কুশান দিয়ে মুখ চেপে ধরেছিল। ওদের ছোট 1BHK ফ্ল্যাট। তন্নি আর মাসিমা বেডরুমেই শুতো। ডিভানে মাসিমা এসে বসেছিলেন মানে ঘুম থেকে উঠে গেছিলেন। তন্নি দরজা খুলেই ঢুকতো রোজ। হয়তো দরজার আওয়াজে মাসিমা ভেবেছে তন্নি ফিরল। তক্ষুনি খুনি কুশন দিয়ে মুখটা চেপে ধরেছে। সোসাইটিটা কেমন থমথম করছে। পিএনপিসিও চলছে। যাদবদার বউ আর মিসেস আগরওয়ালও তো মেহুলকেই সন্দেহ করছেন। শাহানাকে ডেকে ওনারা বলেছিল মেহুলের ব্যাপারে খোঁজ নিতে। পরদিন সকালে চা খেতে খেতে আলোক বলল, খুনি আগে তন্নিকে মেরেছে, তারপর সিঁড়ি দিয়ে নেমে ঘরে এসেছিল। শাহানা ভ্রু কুঁচকে তাকায়। প্রথম দিন ঘরের মেঝেতে স্টোন চিপস আর সিমেন্টের গুঁড়ো পেয়েছিলাম, যা পরীক্ষা করে দেখেছি ছাদের। তার মানে যখন তন্নি নিচে পড়ে যায়, খুনি তখন ওদের ঘরে এসে রমলা মাসিমাকে খুন করে। সিঁড়িতেও ওই গুঁড়ো ছিল।
আমি দেখেছি। আলোক বলে। বক্সিদার সাথে ওর অফিসে যাব আজ। যে 4টি মেয়ে সেদিন ওর সাথে ডিউটি করেছিল তাদের সাথে কথা বলবো, যদি কিছু জানা যায়, এই আর কি। চা শেষ করে বেরিয়ে যায় অলোক। একটু পরেই মিসেস গুপ্তা আর যাদবদার বউ এলো। ওরা দুধওয়ালা, ফুলওয়ালা, পেপার বিক্রেতার কথা বলল। এরা অনেক সময় টাকা ধার চাইতো, মাসিমা দিয়েও দিয়েতেন। সেসব কারণে যদি কেউ, মেহুলের কথাও ওনারা তুলছিল বারবার। সাহানা ওদের কল্পনা প্রবণতা দেখে মনে মনে হাসলেও সব কটা কথাই মাথায় রাখছিল। গুপ্তা ভাবি কিচেনে এসে চুপি চুপি বললেন, যাদবদার বউও 10,000 ধার নিয়েছিল মাসিমার থেকে কদিন আগেই। তবে ও যে খবরটা দিল এটা বলতে বারণ করলো সাহানাকে। সন্ধ্যায় আলোককে বেশ খোশ মেজাজে পাওয়া গেল। ও আজ বক্সিদার সাথে অনেক জায়গা ঘুরে এসেছে। সাহানা জানে প্রশ্ন করে কোনো লাভ নেই, শুধু অনেকের সন্দেহ যে দুধ, ফুল বা পেপার বিক্রেতার দিকে সেটা বলে দিল একবার। যাদবদার বউয়ের টাকা ধারের কথাটাও বলল। আলোক হেসে বলল, 10,000-এর জন্য দুটো খুন করার মতো মানসিকতা যাদবদার বউয়ের নেই। এটা যে করতে পারে সে একজন শক্ত অপরাধী। একটু পরে বেলের আওয়াজে দরজা খুলেই সাহানা দেখে মেহুল এসেছে। আলোক বোধহয় ওর অপেক্ষাতেই ছিল। টিভিটা অফ করে ওর দিকে তাকিয়ে বলল, পুলিশকে যেটা বলনি আমায় বলতে পারো, আমি হয়তো কিছু সাহায্য করতে পারবো। মেহুল চারপাশটা দেখে নিজেকে গুছিয়ে নিচ্ছিল। সাহানা জানে এটা ভাইটাল সময়। ও কফি করে এনে দেয়। এতক্ষণ মেহুল কিছুই বলেনি। আলোক আবার বলে, একটা আলাদা সিম থেকে মিস কল যে তুমিই দিতে, আমরা সেটা জেনেছি। সবে কফির মগটা তুলেছিল মেহুল, চুমুক না দিয়ে নামিয়ে রাখে। বলে, আমি আমি মানে? তন্নিকে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু কিছু করিনি। তুমি যা বলতে চাও খুলে বলো, না হলে ফেঁসে যাবে। আলোক একটু কঠোর গলায় বলে, ওকে ওকে ভালো লাগতো, রোজ দেখতাম, কথা বলতে সাহস পায়নি, তাই তাই মিস কল দিতাম, কথা বলিনি কখনো। চোখ নামিয়ে নেয় মেহুল। ওদের দিদা নাতনির মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? আলোক ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কখনো না। সেদিন রাতে ফেরার পর ওরা গল্প করছিল। সব কথা তো শোনা যায় না পরিষ্কার। আবিরা বৌদির নামটা শুনেছি। একবার কথা বলতে বলতে তন্নি বারান্দায় এসেছিল, কিছু কিছু কাপড় মেলছিল। তখন বলল কালকেই বা আবিরা বৌদিকে জিজ্ঞাসা করব আমি। আর তেমন কিছু শুনিনি। আমার মর্নিং ডিউটি, 7টায় গাড়ি আসে, ভোরে উঠে যাই। দরজার আওয়াজে ওকে ছাতে যেতেও দেখেছি আই হোল দিয়ে। একটু পরে বোধহয় দুধ এলো, কারণ ওদের ঘরে বেল বাজলে আমার ড্রয়িং রুমে শোনা যায়। তারপর আমি পেপার নিতে দরজা খুলে মাসিমাকে পেপার আর ফুলের প্যাকেট নিতে দেখেছি। এরপর আমি টয়লেটে থাকাকালীন একটা হালকা আওয়াজ পাই, শিওর না, জল খোলা ছিল। আর তার তার 5 মিনিটের ভেতর
ওদের ঘরের বেল আবার বেজেছিল। আমি তখন দাড়ি কাটছি, ঘড়িতে 6টা 7। ভাবলাম তন্নি আজ এত তাড়াতাড়ি ফিরে এলো। আই হলে চোখ দিতেই দেখলাম তন্নি নয়, অন্য কেউ ওদের ঘরে ঢুকছে, কিন্তু পেছন থেকে বুঝতে পারিনি কে। নেভি ব্লু প্যান্ট অথবা কালো। আসলে তন্নি নয় দেখে মাথা ঘামায়নি। নিচেও একটা হালকা চিৎকার শুনতে পাচ্ছিলাম, তাই আবার দাড়ি কাটায় মন দিয়েছিলাম। ওদিকে নিচের গুঞ্জন কোলাহলে পরিণত হচ্ছে দেখে বারান্দায় গেলাম। সবাই উল্টো দিকে যাচ্ছে দেখে বুঝলাম কিছু হয়েছে। তাড়াতাড়ি দরজা খুলে নিচে নেমে আসি আমিও। সেদিন আর অফিস যেতেই পারিনি এসব দেখে। মেহুল এক টানা কথাগুলো বলে থামলো। শাহানা পুরোটাই ওর অলক্ষ্যে রেকর্ড করে নিয়েছে। আলোক বলল, তার মানে তুমি খুনিকে ঢুকতে দেখেছো? এটা একটা ভাইটাল পয়েন্ট। খুনি বেল বাজিয়ে ঢুকেছে, দুধ ফুল পেপার আসার পর ঢুকেছে এবং তন্নিকে মেরে ফেলার পর ঢুকেছে। আপাতত তুমি সাবধানে থেকো। খুনি কিন্তু ডিয়ার ডেভিল। কথাগুলো কাউকে বলো না আর। কেন কেন মেয়েটাকে এভাবে ফেলে দিল? মাসিমাকেই বা মরতে হলো কেন? মেহুল প্রশ্ন করে। বলবো, সব বলবো। আর একটু অপেক্ষা করো। কাল সকালে একটা ঘরোয়া সভা হবে ওদের স্মৃতিতে, সেখানে এসো। আলোক বলে। আলোক নিজেই বিল্ডিং এর সবার ঘরে ঘুরে ঘুরে সবার কথা বলে আসে। ও সবাইকে বলেছে এবার খুনি ধরা পড়বে। কেউ একজন খুনিকে দেখেছে, নামটা বলা হবে না আপাতত, তবে এই বিল্ডিংয়েই সে থাকে। তারপর বক্সিকে ফোন করে প্রচুর আলোচনা করে। ব্রজেনবাবুর মন্ত্রীমহলে পরিচিত রয়েছে, তাই চাপও আসছিল। সবারই কাজ আছে, শহরের বাইরে যেতে হবে অনেককেই। রোহিত আর যাদবদা সেদিন বিকেলেই ট্যুরে যাবে বলে দিয়েছিল। রাতে শাহানা আলোককে বলে, স্কাইওয়াক থাকায় আপাতত 3টে ব্লকই জুড়ে আছে। অন্য ব্লক থেকে ওই পথে এসে যদি কেউ কাজটা করে থাকে, শুধু এই বিল্ডিং কেন, 3টে বিল্ডিং এর লোককেই সন্দেহ তালিকায় রাখা উচিত। আলোকের একটা ফোন এসেছিল। ও বলে, হ্যালো। হ্যাঁ, মেমোরি কার্ডটা সব ফটো পেন ড্রাইভে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষের ফটোগুলোই। হ্যাঁ হ্যাঁ, ঠিক হোয়াটসঅ্যাপের কনভারসেশনটাও। ঠিক আছে, ওকে। ফোনটা রেখে শাহানাকে বলে, অন্য বিল্ডিং এর লোক অত ভোরে এসে বেল দিলে মাসিমা কি দরজা খুলতো? উনি খুব একটা বার হতেন না। ওই 7তলা ছাড়া আমাদের ঘরেও বড় একটা আসেননি কখনো। তাই ওনার পরিচিত মানে এই বিল্ডিং এরই লোক। শাহানা বলে, তুমি জেনে গেছো তাহলে? জেনেছি, কিন্তু প্রমাণ নেই। সেটাই তৈরি করছি এবার। তুমি শুয়ে পড়ো। রাত 10টায় আলোক ফোন পেয়ে বেরিয়ে গেল। শাহানাকে বলেছে কোনো পরিস্থিতিতেই দরজা খুলতে না। ও ফিরে ফোন করলেই যেন দরজা খুলে। বারান্দায় দাঁড়িয়ে শাহানা আলোককে আর দেখতে পায় না। তবে কি ছাদে গেল? একটা ঠান্ডা স্রোত সিদ্ধারা দিয়ে নেমে যায় শাহানার।
মাঝরাতের দিকে তুমুল চেঁচামেচিতে ঘুম ভাঙে শাহানার। 7 তলাতেই হচ্ছে চিৎকার। আলোককে ফোন করলেও ধরে না আলোক। শাহানার প্রতিটা মুহূর্তকে ঘন্টা বলে মনে হচ্ছে। অবশেষে আলোকের ফোন পেয়ে ঘরে তালা দিয়ে শাহানা উঠে এসেছিল 7 তলায়। থমথমে পরিবেশ। রোহিতকে ধরে রেখেছে 2টো পুলিশ। রোহিত রাগে ফুঁসছে। আবিরা থরথর করে কাঁপছে। আলোকের ইশারায় শাহানা গিয়ে আবিরাকে ধরতেই ও ভেঙে পড়ে কান্নায়। বিনা বৌদি ওদের নিজেদের ঘরে নিয়ে বসায়। রোহিত তখন বলছে ওকে ছেড়ে দিতে। মেহুল, গুপ্তাজি, ঘোষদা আরো ফ্ল্যাটের কয়েকজন তখনও দাঁড়িয়ে আলোচনা করছে ঘটনাটা। রোহিত নাকি সন্ধ্যায় আলোক ঘুরে আসার পর ঘোষদাকে প্রথম বলে যে কে খুনিকে দেখেছে বলে মনে হয়। জাস্ট আলোচনার ছলে বলা কথা। ঘোষদা বলেছিল সে দেখেনি, তবে কাল জানা যাবে। এমন নাকি সবাইকেই রোহিত জিজ্ঞাসা করে। কিউরিসিটি ভেবে কেউ গা করেনি। মেহুলকে শেখানো ছিল এমন প্রশ্ন যদি কেউ করে খেলাতে হবে তাকে, সহজে উত্তর যেন না দেয়। মেহুল সেভাবেই বলে যে সে পুলিশের সামনে যা বলার বলবে। মুখ না দেখলেও পেছন থেকে দেখেছে এবং ড্রেস চিনতে পারবে বলে। এতে রোহিত মেহুলকে রাতে ফোন করে বলে কথা আছে দরকারি। রোহিত নিজে নাকি খুনির মুখ দেখেছে, ভয়ে কাউকে বলেনি। বক্সি ফোর্স নিয়ে রেডি ছিল। রোহিতের বেল শুনে মেহুল দরজা খোলে। ড্রয়িং রুমে বসেই রোহিত জল চায়, আর মেহুল পেছন ফিরে জল আনতে যেতেই ওকে ছুরি নিয়ে অ্যাটাক করে। বক্সির ফোর্স ওই ফ্ল্যাটেই রেডি ছিল। হাতে নাতে ধরা পড়েছে রোহিত। শাহানা সব শুনে অবাক। রোহিতের মোটিভ কি হতে পারে তখনও মাথায় আসেনি। পুলিশ রোহিতকে যখন নিয়ে যাচ্ছে তখনও ও বলছে কোনো প্রমাণ নেই ওর বিরুদ্ধে, ওকে এভাবে ধরতে পারে না পুলিশ। রাতটুকু আবিরার সঙ্গে বিনা বৌদির ফ্ল্যাটেই কাটলো। নরম মনের মেয়ে আবিরাকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন সোসাইটির ডাক্তার। অবশেষে সকালে সবাই হলে এসে জড়ো হলো। নিচের হলে পুলিশ রোহিতকে নিয়ে এসেছে। ওদিকে রিপোর্টারদের ভিড়। জোড়া খুনের রহস্য বলে কথা। সবাই জানতে চাইছে ঠিক কি হয়েছিল, কেন এভাবে দুজনকে অকালে চলে যেতে হলো। আলোক উঠে দাঁড়ায়, বলতে শুরু করে। রমলা মাসিমার নাতনি তন্নি থাকতে এলো দিদার কাছে। পেশায় এয়ার হোস্টেজ, জেটে কাজ করে। আবিরার সাথে ভালো বন্ধুত্ব হয়। আবিরা বড় লোক ব্যবসায়ীর একমাত্র মেয়ে। বাবার মৃত্যুতে বিশাল সম্পত্তির মালকিন। এই বিশাল ফ্ল্যাটটিও বাবার দেওয়া। ওর বর রোহিতের সাথেও তন্নির কয়েকবার দেখা হয়। একটু লাজুক ইন্ট্রোভার্ট ছেলে রোহিত। এদিকে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে হঠাৎ তন্নি রোহিতকে দেখে এক অবাঙালি মহিলা ও একটা 7 বছরের বাচ্চার সাথে। ও কথা বলবে বলে এগিয়ে গিয়ে দেখে বাচ্চাটা রোহিতকে পাপা বলছে। ও খুব অবাক হয়। ও খোঁজ নিয়ে দেখে এরা স্বামী স্ত্রী। খেয়াল করে ওরা কোন ফ্লাইটে কোথায় যাচ্ছে। মোবাইলে ফটো তুলে নেয় দূর থেকে। তারপর আবিরাকে ফোন করে নর্মাল কথা বলে। রোহিত কোথায় বললে আবিরা জানায় ট্যুরে। এদিকে রোহিতও ওকে দেখে ফেলে সামনাসামনি। তন্নি কথা বলে না। রোহিত বউ বাচ্চা নিয়ে নিজের ফ্লাইটে উঠে যায়। ওর নাম ওখানেও রোহিত সিনহা।
তন্নি সব ডিটেল জেনে নেয়। এরপর বন্ধুদের তন্নি বলেছিল এইসব ছেলেদের বিশ্বাস করা উচিত নয়। প্রিন্সকেও এমন কিছু বলেছিল। আমি ওর সাথে যারা ডিউটি করেছে তাদের থেকে আঁচ পাই ওই ঘটনার। ও যেদিন বাড়ি ফেরে তার আগেই তড়িঘড়ি রোহিত ফিরে আসে। সারাক্ষণ খেয়াল রাখে তন্নি কখন ফিরবে। রাতে তন্নি ফিরলেও রোহিত কি করবে বুঝতে পারে না। রাতে বারান্দায় বসে সিগারেট খেতে খেতে ওদের দিদা আর নাতনির টুকরো কথা শুনতে পায়, যেখানে আবিরাকে তন্নি কিছু জিজ্ঞাসা করবে বলেছিল। রোহিত আর রিস্ক নেয়নি। বড়লোকের মেয়েদের বিয়ে করে ফুর্তি করা ওর হবি। আবিরা জেনে গেলেই মুশকিল। ও জানতো মেয়েটা সকালে ছাদে যাবে। ও সে সময়ে ছাদে যায়। তন্নিকে হয়তো বলেছিল আবিরিকা বলতে না। তন্নি ওর সাথে তর্ক করে, ও পথ আটকায়। তখন তন্নি দৌড়ে স্কাই ওয়াক দিয়ে ওধারে যেতে যায় আর ঠেলে ফেলে দেয়। এবার নেমে আসে নিচে। মাসিমাকে তন্নি হয়তো বলে দিয়েছে সব। চোরের মন, তাই বেল বাজায়। মাসিমা ওকে দেখে অবাক হলেও বসতে বলে। নিচে ওদিকে গুঞ্জন শুরু হয়েছে। আচমকা কুশন দিয়ে চেপে ধরেও মাসিমাকে। তারপর নিজের ঘরে চলে যায়। রোহিত বলে, ভালো গল্প দাদা, কিন্তু প্রমাণ কি আছে? তন্নির ফোন ভেঙে গেলেও ওর মেমোরি কার্ডের ছবিগুলো বেঁচে গেছে। ওখানে আপনার পরিবারের ছবি রয়েছে। ফ্লাইটের ডিটেল জেনে আপনার পরিবারকে খুঁজে বার করা হয়েছে। ওরা পৌঁছে গেল বলে। ভোরের ফ্লাইটে আপনার প্রথম বউ আর ছেলে এসে গেছে কলকাতায়। বলতে বলতেই একটা অবাঙালি বউ আর বাচ্চাকে নিয়ে সাদা পোশাকের দুজন পুলিশ এসে ঢোকে। বউটির চোখে রাজ্যের বিস্ময়। আলোক বলে, মেহুল পছন্দ করত তন্নিকে, তাই আইহোল দিয়ে দেখতো সর্বদা। ও আপনাকে পেছন থেকে দেখতে পেয়েছিল, আর তা জানতে পেরে কাল ওকেও মারতে গেছিলেন আপনি। এছাড়া আবিরার বাবা এবং এই মিসেস বাবলি সিনহার বাবার মৃত্যু নিয়েও ধোঁয়াশা আছে। এছাড়া আরো কোথাও আপনার কোনো পরিবার আছে কিনা তার খোঁজ চলছে। আপাতত সব চ্যানেলে এই খবর দেখানো হবে, তাতেই কাজ হবে মনে হয়। আলোক চুপ করতেই দু হাতে মুখ ঢেকে বসে পড়ে রোহিত। সবাই অবাক হয়ে রোহিতকে দেখছে। তখন আবিরা আর বাবলি দুজন দুজনকে দেখছে। বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। হাজারটা ফ্ল্যাশ বাল্বের ঝলকানি আর ভিডিও ক্যামেরার চড়া আলো জ্বলে ওঠে। সব রিপোর্টাররা এতক্ষণ ওয়েট করছিল। জোড়া খুনের থেকেও চাঞ্চল্যকর সব তথ্য গুছিয়ে লিখতে হবে। ওদিকে তন্নির বাবা মা সব শুনে অবাক। ওদের পাশ কাটিয়ে আলোক ধীরে ধীরে বেরিয়ে আসে। বারবার তন্নির কথা মনে পড়ে। অকারণে একটা তাজা প্রাণ হারিয়ে গেল। শাহানা এসে ওর পাশে দাঁড়ায়, বলে, মেয়েটার অতি উৎসাহই ওর জীবনটা কেড়ে নিল। এতক্ষণ শুনছিলেন একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, জোড়া খুনের রহস্য। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এইরকমই আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।
আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে